নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। একটা দেশের সরকার যে কতটা কাণ্ডজ্ঞানহীন বা দায়িত্ব জ্ঞান শূন্য হতে পারে, সেটা অর্থনীতির অধ্যাপক তথা শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের শাসন দেখার আগে কল্পনায় আনা যেত না। শেখ হাসিনার হাতে গড়া উন্নতির পথে দৌড়ে চলা একটা দেশকে এত দ্রুত যে অবনতির অতলান্ত খাদের কিনারে নিয়ে আসা যায়, কিনারে আসা কেন, এখন তো খাদে ফেলেই দেওয়া হয়ে গেছে, সেটা জানার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা কিভাবে এমন একটা পারফরম্যান্স দিল ইউনূস সাহেব, তো সেটা শিখবার জন্য ভবিষ্যতের শিক্ষার্থীরা ইউনূসের শাসনকালকে কেস স্টাডি হিসেবে দেখবে। আসন্ন নির্বাচনে এর কি প্রভাব সেটা নিয়ে এখানে একটা বলার কথা একটুখানি ছুঁয়ে গেছিলাম। দেখুন, নির্বাচনের ঠিক 11 দিন আগে এমন ধর্মঘট বা বন্ধের ঘোষণা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে, এটা জানা কথা। আর বাংলাদেশের অর্থনীতির ওপরে তো প্রতিক্রিয়া দেখবার আগে কি প্রতিক্রিয়া সেটা আরো অনেক ব্যাপার আছে এই বিষয়ে বলবার জন্য। সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার সেটা যে শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে বাংলাদেশ তার তৈরি পোশাক কোথায় বিক্রি করে। আমেরিকায় 20% ট্যারিফ দেয়, আর অন্যান্য দেশের ক্ষেত্রে এর পরিমাণটা কত দেখুন। 2024-25 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশ প্রায় 39.35, মানে প্রায় ধরুন 39 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেছে। বাংলাদেশে পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কারা জানেন? আমেরিকা নয়, যদিও আমেরিকার জন্য তো সব রকমের গল্প হচ্ছে, এত আলোচনা, এত চুক্তি ইত্যাদি। সব থেকে বড় বাংলাদেশ পোশাকে বড় বা ক্রেতা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। গত বছর রপ্তানি হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে 19.37 বিলিয়ন ডলার, যা ছিল মোট পোশাক রপ্তানির বাংলাদেশের 50%-এর ওপরে, 50.34%। দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্র, তাদের মোট পোশাক রপ্তানির মূল্য ছিল 7.20 বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির 18.72%। তৃতীয় স্থানে যুক্তরাজ্য, ব্রিটেন, তাদের ওখানে রপ্তানির মূল্য ছিল 4.30 বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় 11.25%। এছাড়া আরো অপ্রচলিত বাজার কিছু আছে, যেমন তাদের মধ্যে রয়েছে কানাডা আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, ভারত, দক্ষিণ কোরিয়া, এরাও কিছু কিছু পরিমাণে কিনে থাকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক। আমেরিকার সঙ্গে শুল্ক হার নিয়ে ইউনূস সাহেব, খলিলুর রহমানদের বৈঠকের শেষ নেই। শুল্ক 37 থেকে 20% নামাতে প্রকাশ্য চুক্তি, গোপন চুক্তি করে দেশকে মোটামুটি বিক্রি করে দেওয়া হয়েছে আমেরিকার কাছে, এটা আপনারা জানেন। সবচেয়ে বড় কথা, শুল্কের ব্যাপারে আসল পরিস্থিতি লুকিয়ে রাখা হচ্ছে। কিরকম ভাবে জানেন? বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে অধিকাংশ দেশে শুল্কমুক্ত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আলাদা। যুক্তরাষ্ট্রে আগে থেকেই বাংলাদেশি পোশাকের ওপর গড়ে প্রায় 15.5% সাধারণ শুল্ক কার্যকর ছিল, সেটা কিন্তু ওঠেনি। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুযায়ী এর সাথে আরো 20% পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ যুক্ত হয়েছে। তাহলে মোট শুল্ক কত দাঁড়ালো? বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে মোট 35.5 থেকে 36.5% শুল্ক দিতে হচ্ছে। যদি একটু ব্যতিক্রম আছে, যদি কোনো পোশাকে অন্তত 20% আমেরিকার তুলো ব্যবহার করা হয়, তবে সেই পণ্যের ওপর এই বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। বোঝা গেল? কিন্তু এত আলোচনা, চুক্তি ফুক্তি করে বাংলাদেশের ফায়দা কতটুকু হলো? একটু আগে যে পরিসংখ্যান দিলাম, সেখানে বোঝা গেল যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মাত্র 18% বা 7 বিলিয়ন ডলার যায় আমেরিকায়, অথচ তার প্রায় 3 গুণ 51% পোশাক রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। প্রায় 12% পোশাক যায় ইংল্যান্ডে, ট্যারিফ সেখানে 0। কানাডা ও অস্ট্রেলিয়াতে বাংলাদেশি পোশাক যায়, সেখানে ট্যারিফ 0। এই সব দেশের বাজার ধরে রাখার জন্য ইউনূস সরকারের কোনো নজর আছে কি? দেখেছেন এ পর্যন্ত? না। আর এই নজর না থাকার পরিণাম কি হতে চলেছে, সেই প্রসঙ্গে এবার দুটো কথা বলি। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, বাংলাদেশ এই দেশগুলোতে এভরিথিং বাট আর্মস এই সুবিধের আওতায় বর্তমানে 0% শুল্কে পণ্য রপ্তানি করে। তবে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে
উত্তরণ করবে, উত্তরণ করলে এই সুবিধা সরাসরি আর থাকবে না। তখন জিএসপি প্লাস সুবিধার জন্য আবেদন করতে হবে এবং তার জন্য শুল্ক দিতে হবে। কানাডা ও অস্ট্রেলিয়ায় এই শুল্ক এখন বর্তমানে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশ অধিকার আছে। কিন্তু এরপরে বাংলাদেশ যখন এলডিসি মানে লো ডেভেলপড কান্ট্রি থেকে ওপরে উঠবে, 2026 সালে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের এলডিসি হওয়ার কথা, এটা শেখ হাসিনার আমলের হিসাব। তো সেই অনুযায়ী যে এলডিসি থেকে উপরে উঠবে, সাথে সাথেই তারা শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের মানে বর্তমান যে চ্যালেঞ্জটা তার মানে হয়ে গেল, সেটা হচ্ছে আমেরিকায় শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি পণ্যের দাম সেখানে বেড়ে যাচ্ছে। ফলে ক্রেতারা কম দামি বিকল্প খুঁজছে। অন্যদিকে 1 ফেব্রুয়ারি থেকে যদি দেশের অভ্যন্তরীণ মিলগুলো বন্ধ হয়ে যায়, তবে কাঁচামালের সংকটে পড়ে রপ্তানি আদেশগুলো সময় মতো পূরণ করা অসম্ভব হয়ে পড়বে। এর ফলে ইউরোপ বা আমেরিকার বাজারে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান হারাবে। এলডিসি উত্তরণের পর মানে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে কত পরিমাণ তৈরি পোশাক, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে কত পরিমাণ তৈরি পোশাক রপ্তানি হয়েছে 2024-25 সালে, একটু ভারতের সাথে তুলনায় আসছি। কেন আসছি এরপরে বলছি। ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়নের এই শিল্পের ট্যারিফ কত? বাংলাদেশ যেখানে শূন্য ট্যারিফ, সেখানে ভারতকে কিন্তু ট্যারিফ দিতে হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা, যেটাকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, এই শুল্ক কত হবে? বাংলাদেশের ওপর এর কি প্রভাব পড়বে? আপনারা শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে ভারত সফরে আছেন। গতকাল দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন তারা। তাদের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি প্রায় সম্পূর্ণ। এই চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এই চুক্তির মধ্যে আছে তৈরি পোশাক শিল্প। 2024-25 অর্থ বছরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল প্রায় $6 বিলিয়ন। যদিও ভারত বিশ্বের অন্যতম বড় পোশাক তৈরির এবং রপ্তানিকারক, তবে ইউরোপের বাজারে ভারতের অবস্থান বাংলাদেশের অনেক নিচে। বাংলাদেশের প্রায় $19.5 বিলিয়ন আর ভারতের $6 বিলিয়ন। ভারতের পোশাক রপ্তানির প্রায় 30-32% যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। অর্থাৎ ভারতের পোশাক রপ্তানির পরিমাণও বাংলাদেশের তুলনায় অনেক কম। বর্তমানে ভারত ইউতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো বিশেষ শুল্কমুক্ত সুবিধে যেটা বাংলাদেশ পায়, সেটা কিন্তু ভারত পায় না। ভারত থেকে ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানির ওপর গড়ে 9.6 থেকে 12% সেখানে ইম্পোর্ট ট্যারিফ সেখানে কার্যকর রয়েছে। এই একই জিনিস ছিল ইংল্যান্ড ও ব্রিটেনের ক্ষেত্রেও। শুল্কের এই হারের কারণে, অর্থাৎ বাংলাদেশে কোনো শুল্ক নেই, ভারতের শুল্কটা পড়ছে। এই হারের জন্যেই, এই শুল্ক হারের জন্য ভারত বাংলাদেশের তুলনায় ইউরোপের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে থাকে। কারণ ইউরোপে বাংলাদেশের পোশাক 0 ট্যারিফ। কিন্তু ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে চলেছে, যেটা ইংল্যান্ডের সাথে ব্রিটেনের সাথে আগেই করে ফেলেছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তিটি স্বাক্ষরিত এবং কার্যকর হলে ভারতের তৈরি পোশাকের ওপর আরোপিত বর্তমান প্রায় 9.6 থেকে 12% শুল্ক কমে গিয়ে চলে গিয়ে 0% নেমে আসবে। আর এটি কার্যকর হলে ভারত ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা তাদের রপ্তানি সক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ। ভারতের এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ ভারত শূন্য শুল্কের আওতায়। তবে এর চেয়ে বড় ভয়ঙ্কর আরও একটা কারণ আছে। বাংলাদেশ বর্তমানে ওই যে বললাম একটু আগে, এলডিসি বা লো ডেভেলপড কান্ট্রি হিসেবে এই শূন্য শুল্কের সুবিধা পায় ইউরোপ এবং পৃথিবীর অন্য অনেক দেশে। ভারতে যদি একই সুবিধে পেয়ে যায় ইউরোপীয় ইউনিয়নে, তবে ভারতের বিশাল কাঁচামাল, তুলো ও সুতো এবং সস্তা বিদ্যুৎ সুবিধের কারণে তারা বাংলাদেশের বাজার দখল করে নেবে। বোঝা গেল? এটা ছাড়াও 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে এক ধাপ ওপরে উঠবে, যে কথাটা একটু আগে বললাম। তখন বাংলাদেশের জন্য এই শূন্য শুল্কের সুবিধা আর থাকবে না। ঠিক একই সময়ে ভারত যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে শূন্য শুল্ক সুবিধা পেয়ে যায়, তখন বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক চাপবে। তখন এক বিশাল অসম প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। ইউরোপীয় ক্রেতারা তখন বাংলাদেশ থেকে অর্ডার বাদ দিয়ে ভারতের দিকে ঝুঁকে পড়বে, কারণ ভারতের অভ্যন্তরীণ সুতো, কাপড়ের সাপ্লাই চেইন, বিদ্যুৎ অনেক বেশি তাদের শক্তিশালী, সহজলভ্য। ভারত মূলত কটন ভিত্তিক পোশাকে শক্তিশালী, বাংলাদেশও তাই, তারাও কটন ভিত্তিক। ফলে সরাসরি বাজার দখলের লড়াইতে
বাংলাদেশ পেছনে চলে যাবে। মোহাম্মদ ইউনূসের মাথায় কি এসব চিন্তা আছে? এক কথায় উত্তর নেই। তিনি গদি রাখতে ব্যস্ত। যদি তার মাথায় থাকতো এইসব চিন্তা, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনায় বসতেন, অন্যান্য দেশের সাথে আলোচনায় বসতেন। কিন্তু তিনি তো বললাম গদি রাখার জন্য ব্যস্ত। তিনি তার জন্য কোথায় কি কলকাঠি নাড়া যায়, কোথায় কি জালিয়াতি করা যায়, এইসব চিন্তা ভাবনা এই নিয়ে। এই দেখুন না, তার যে পদমর্যাদায় তিনি দেশের প্রধানমন্ত্রীর জায়গায়, পদমর্যাদার দিক দিয়ে সে দখলদার হন আর যাই হন, পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তিনি গতকাল ছুটে গিয়েছিলেন সেনা ভবনে। সেখানে সেনা কোন জায়গায় কি রাখবে, সেনা মজুত করবে নির্বাচনের জন্য, কিভাবে ডিপ্লয় করবে, সেই ব্যাপারে তিনি গিয়েছেন কথা বলতে। তার মানে কি, তার কাছে খবর আছে যে সেনা অন্যরকম কিছু করতে পারে, জামাতকে না জেতাতে সেনা অন্যরকম ব্যবস্থা নেবে, সেই জন্য তিনি গেছেন। এই কথা কিন্তু আমি গতকালকের ভিডিওতে এই কথাগুলো বলেছি। তিনি যদি দেশের কথা ভাবতেন মোহাম্মদ ইউনূস, তবে গদি বাঁচাবার জন্য আমেরিকাকে তেল না দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতেন, কানাডার সঙ্গে বসতেন, ইংল্যান্ডের সঙ্গে বসতেন, মানে গ্রেট ব্রিটেনের সাথে, অস্ট্রেলিয়ার সাথে বসতেন। তার মাথায় ঢুকতো যদি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হয়, তবে বাংলাদেশের পোশাক খাতের জন্য সেটি একটি বড় অ্যালার্ম বা সতর্কবার্তা। সুতরাং তাকেও শূন্য করবার জন্য তাকে যেতে হবে। কিন্তু তিনি তো ভাবছেন এখন শূন্য পাচ্ছি, 2 মাস 6 মাস পরে যা হয় হবে, আপাতত তো বাঁচি। আপাতত কি বাঁচবেন? ভারত তো যদি এখনই চালু হয়ে যায়, এটা হয়ে গেল। বাংলাদেশকে তখন টিকে থাকতে হলে কৃত্রিম তন্তু মানে ম্যানমেড ফাইবারের ওপরে পোশাক তৈরিতে মনোযোগ দিতে হবে, এবং ইউরোপের সাথে নিজস্ব কোনো বাণিজ্য চুক্তির পথে হাঁটতে হবে। ইউনূস সাহেবের যা এখন বাজার দর, তাতে হাঁটাটাও তার অন্য ব্যাপার, সেসব অন্য গল্প। সে গল্প এখানে নয়। গাছের গোড়া কেটে ডালপালায় জল দিলে গাছ বাঁচে কি? বাঁচে না। মহান অর্থনীতিবিদ, শান্তির নোবেল জয়ী ইউনূস এই সহজ সত্য যে জানেন না তা নয়, কিন্তু এখন তিনি গাছের গোড়া কাটতে ব্যস্ত। কারণ প্রবল স্বার্থ চেতনা ও লোভ যখন সব সীমা অতিক্রম করে, তখন দেশ বলে আর কিছু থাকে না কারো কাছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি কিন্তু নির্বাচন দেখি না, যেভাবেই বলেন না কেন। আর আমি কথা বহুবার বলেছি যে বাংলাদেশ আমরা দেখেছি, যে বাংলাদেশের জন্য আমার কাছে তো অনেক বড় বিপ্লবী বাংলাদেশে যারা ইতিহাসে রক্ত দিয়েছেন, আবু সাইদকে আমি বলবো, জুলাই অগাস্টের অভ্যুত্থানের মূল নায়ক, জীবন দেয়া যারা, আবু সাইদ, প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকের অবদান আছে। আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে সাহস করে সেদিন না দাঁড়াতো, এই অভ্যুত্থানে রূপ নিত কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা জানি না তার জন্য আমরা কতখানি কি করতে পেরেছি। আবার এখন দেখেন অনেক সময় কথা বললেই কখনো জামাত শিবির, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো এনসিপি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে কথায় কিন্তু যে কথা আমরা বলি সেটা ন্যায় বলি। আওয়ামী লীগের সময় যেটা অন্যায় হয়েছে সেটা বলি, এখনো যেটা অন্যায় সেটা অন্যায়, আর কারো দোষ ত্রুটি থাকলে সেটাও আমরা বলা বাদ দিই না। কিন্তু যে কথা নিজের অধিকারের কথা যারা বলতে সাহস পায় না কখনো, তারা যখন পুরো দায়টাই অন্যের উপরে চাপায়, তখন খুব একটা হাসি লাগে। এখনো দেখবেন এই যে অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলছেন, এখন অনেকে বীর সেজেছেন। শেখ হাসিনার আমলে তাদের নাম, গন্ধ, কথাবার্তা কেউ আমরা শুনিনি, বাট এখন তো অনেকে অনেক কিছু বলছেন। সো যেটা আমি বলছিলাম, এই যে আঘাতটা কোথায় দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, দুটো পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হলো। ডেইলি স্টারে তো আমি, আপনারা হয়তো অনেকে জানেন যে লিখি। প্রথম আলো সঙ্গে আমার সম্পর্ক আনুষ্ঠানিক বা কাজের কোনো সম্পর্ক না থাকলেও প্রথম আলোতে যারা কাজ করে তাদের অনেকে আমার পুরনো সহকর্মী, ইনক্লুডিং প্রথম আলোর সম্পাদক নুরুল কবিরের মতো সাংবাদিক, বাংলাদেশের সাহসী সৎ সাংবাদিক সম্পাদক। দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ রয়েছে। তাকে যেভাবে হেনস্থা করা হলো, নুরুল কবিরকে আওয়ামী লীগ বলে হেনস্থা করা হলো, মানে এর চাইতে হাস্যকর কি হতে পারে? অর্থাৎ আপনি আপনার সুরে কথা না বললে কাউকে আপনার পছন্দ হয় না। মতিউর রহমান, মাহফুজ আনাম, নুরুল কবির, এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশ, আমি তো মনে করি প্রত্যেকটা নাম এক একটা প্রতিষ্ঠান। আপনি প্রথম আলোর 101টা সমালোচনা করেন, আমিও করবো, একটু পরে হয়তো করবো। ডেইলি স্টারের 101টা সমালোচনা করতে পারেন। নুরুল কবিরের বক্তব্য আপনার পছন্দ না হতে পারে, বা নুরুল কবিরের বক্তব্য আপনার স্বার্থে আঘাত আনতে পারে, কিন্তু আমাকে একটা প্রথম আলো, একটা ডেইলি স্টার করে দেখান না, একটু কষ্ট করে কেউ করে দেখান। অনেকের তো টাকারও অভাব নেই, অনেকে তো নিজেদেরকে বড় বড় সম্পাদক, সাংবাদিক মনে করেন, করে দেখান। এগুলো আসলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে, ভেতর থেকে বাইরে থেকে, সরকারের ভেতর থেকে বাইরে থেকে। আমি বলেছি, আমি টায়ার্ড, আমি এগুলো আর বলতে ভালো লাগে না। এখন প্রথম আলো, ডেইলি স্টার সম্পর্কে আমার সমালোচনার জায়গা কোনটা আমি বলি। আমার সঙ্গে অন্যদের একটা বড় পার্থক্য হচ্ছে, আমি যত দূর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। অনেকে বলতে পারে তুমি নিজেকে অনেক বড় মনে করো, মোটেই আমি বড় মনে করি। আমি অতি সাধারণ, সারা জীবন সাধারণ থাকবো। আমার কোনো খ্যাতির দরকার নেই, পুরস্কারের দরকার নেই, অর্থের দরকার নেই, রাষ্ট্রের পদের দরকার নেই। কিন্তু একটু দূর থেকে আমি নুরুল কবির
আপনারা জানেন তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো, কিন্তু মতের হয়তো কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। আমি তাকে দেখতে গেছিলাম এবং তাকে বলেই আমি একটা অনুমতি নিই, যদিও তিনি আমার কথার সঙ্গে একমত নন, অনুমতি নিয়ে বলেছিলেন যে এই কথাটা বলবো। নুরুল কবিরের গায়ে কেউ টাচ করবে এটা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু কেন হয়েছে জানেন? এই যে পরিবর্তন এবং এই পরিবর্তনের যে শক্তি তো কোটি কোটি তরুণ সাধারণ মানুষ, কিন্তু তাদের নাম আমরা নিই না। এর সুফলভোগী কতিপয় মানুষ সামনে চলে এসছে, যারা নেতা, যারা নানা সংগঠন তৈরি করেছে, তাদের প্রতি আমার সহানুভূতি, হ্যাঁ এই সহানুভূতি আমারও তাদের প্রতি ছিল একটা সার্টেন টাইম পর্যন্ত। কিন্তু আমি যখন দেখেছি যে তাদের ক্ষমতার মোহ, অর্থের মোহ, অস্ত্রের মোহ তাদেরকে পেয়ে বসে, আমি সেখান থেকে তখন তার সমালোচনা করেছি। যখন ওই হ্যামিলনের বংশীবাদক গণজাগরণ মঞ্চ সারা দেশ ছুটেছে, আমি তাদের পেছনে ছুটে যাই, আমি তখনও তাদের ব্যাপারে ক্রিটিক্যাল ছিলাম এবং সে কারণে আমাকে তখন বলা হতো চ্যানেলের মধ্যরাতের রাজাকার। কিন্তু কোথায় গণজাগরণ মঞ্চ? সো আমি এদের ব্যাপারে খুবই সমালোচনা মুখর ছিলাম এবং আমি মনে করি না এরা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে, সারা দেশের তরুণ যুবকদের প্রতিনিধিত্ব করে। কবির ভাইয়ের সঙ্গে আমার পার্থক্যটা ওই জায়গায়। উনি মনে করেছেন যে না, এদের সমালোচনা একটু কম করে দেবে। একই অবস্থা প্রথম আলো ডেইলি স্টারেরও। বিশেষ করে প্রথম আলো তো আপনি অনেকে ফেসবুকে পোস্ট দিলেও সেটা ছেপে দিয়েছেন, এত ভালোবাসা। আমি বিশ্বাস করি যে প্রথম আলো বুঝতে না পারার কোনো কথা নেই, কারণ প্রথম আলোর সম্পাদক যিনি মতিউর রহমান, তাকে আমি দীর্ঘকাল চিনি, একসঙ্গে কাজ করেছি, বড় ভাইয়ের মতো। অনেক মতভিন্নতা, মত পার্থক্য, ত্যাক্ততা, তিক্ততা আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আমি মনে করি এরকম পরিশ্রমী মেধাবী সম্পাদক বাংলাদেশে খুব কম আছে। কিন্তু তিনি জানেন কোন লোকটা কে, কেমন, তার লক্ষ্য কি, তার আদর্শ কি, তার বক্তব্য কি। কিন্তু তাদেরকে প্রথম আলো গত অভ্যুত্থানের পর থেকে কম প্রমোট করেনি। এই যে একটা ধারা বাংলাদেশে তৈরি হয়েছে, এই ধারা প্রমোট করার দায়িত্ব তাদেরকে কম বেশি নিতে হবে। হ্যাঁ, আপনি গণমাধ্যমে সবার মত থাকতে হবে, আপনি সবার মত তুলে ধরবেন, কিন্তু দেশের জনগণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বোঝার ব্যাপার আছে। আমি মিস্টার নুরুল কবির, মাহফুজানা, মতিউর রহমান, তারা সব সমালোচনা করবেন, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আমি তো এবার লিখে দেখেছি যে এটা তাদের খুব তারা চান না। এটা ওই আগের আমল আমরা দেখেছি, শেখ হাসিনা সবার সমালোচনা আপনি করবেন, শেখ হাসিনার কথা বলা যাবে না, উনি খুব ভালো আর বাকি সব খারাপ। প্রথম আলো পুল্ল, ডেইলি স্টার পুল্ল, প্রফেসর মোহাম্মদ ইউনূস কি করেছেন, তার সরকার কি করেছে, কতক্ষণ পরে অ্যাকশন গেছে, আগুন লাগার কতক্ষণ পরে এই যে দুটো পত্রিকা আমাদের যে সহকর্মীরা কাজ করেছেন, যে নিদারুণ কষ্ট তারা ভোগ করেছেন, কতক্ষণ পরে ফায়ার ব্রিগেডের গাড়ি গেল। এই পত্রিকাগুলোতে যারা কাজ করেন তারা সরকারের নানা পর্যায়ে যোগাযোগ করেছেন, কতজনকে তারা পেয়েছেন হিসাব করে দেখেছেন, কতজন রেসপন্স করেছেন। আজকে অনেকে দুঃখ প্রকাশ করছেন, সরকার বিবৃতি দিচ্ছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিবৃতি দিচ্ছেন, এবং তারা কিন্তু এই মবকে বলেছেন এটা প্রেশার গ্রুপ, এরা সাফার করেছে, কাজে এদের এই অধিকার আছে। আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুনেছি যে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে থাকবার কথা ওই মিটিংটাতে জরুরি, তারা সেই মিটিং এ ছিলেন না। আমি জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে, তিনি তার হতাশা প্রকাশ করছেন, কেউ তাকে সহযোগিতা করে না, এসব কথা বলছেন। কিন্তু আমি কেন সেই কথা শুনবো একজন নাগরিক হয়ে? আমি কেন এই কথা শুনবো? এই যে আজকে সরকারে যারা আছেন, সরকারের চারপাশে যারা আছেন, বিশেষ করে সরকারের ভেতরে নানা পরিচয়, এতে সিংহভাগ তো আমাদের প্রথম আলো ডেইলি স্টার তারা তৈরি করেছে। ওই পরিচয় বাদ দিলে তাদের অনেকের পরিচয় খুঁজতেও কষ্ট লাগবে। হ্যাঁ, হয়তো তাদের আরো ডিপ রুটেড পরিচয় আছে, কিন্তু বাইরের জগতে বাহ্যিকভাবে যে পরিচয়গুলো, সেগুলো তো প্রথম আলো ডেইলি স্টার কি করেছেন তারা। 27 বছরে প্রথম আলো একদিনের জন্য প্রকাশিত হওয়া বন্ধ হয়নি। এই ঘটনার পরে একদিন পত্রিকাটা বেরোলো। আমি ধন্যবাদ জানাই প্রথম আলো ডেইলি স্টার কর্তৃপক্ষকে, মালিকদেরকে, সম্পাদকদেরকে, সাংবাদিকদের, যে তারা একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছেন আবার সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে। তারা কারো কাছে মাথা নোয়াননি। আপনার ভালো না লাগলেই আপনি একটাকে ট্যাগ দিয়ে দিলেন, স্বৈরাচারের, ফ্যাসিস্টের দালাল, ওই দেশের দোসর। কোথায় গিয়ে ঠেকছে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু মারা পড়ে যাচ্ছে। নিঃসন্দেহে প্রতিটা ঘটনা গুরুত্বপূর্ণ। আজকে শুধু প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়, এই যে একজন কূটনীতিকের বাসায় হামলা হলো, আমরা কি জোর করে কারোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চাই? এই যে একটা, যে দেশের নাগরিক, মানে যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, এমনকি তিনি যদি অপরাধও করে থাকেন, করেছেন কিনা, কতখানি করেছেন, সেগুলো নানা, একটা মানুষকে আপনি মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছেন, আবার তারপরে ধর্মীয় স্লোগানও দিচ্ছেন। আমার ধর্ম কি সেটা বলে, অনুমোদন দেয়? আমি তো প্রশ্ন রাখতে চাই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারাল যা কিছু আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমি সেগুলোতে সবসময় খুব একটা যাইও না, সবসময় যাওয়াই হয় না, বা তাদের সঙ্গে আমার এমন কোনো সখ্যতারও বিষয় নেই, কিন্তু এগুলো তো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত। আপনি এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছেন। আজকে নির্বাচনের অফিসে আগুন লাগছে, এখানে ওগুলো বিদ্ধ হচ্ছে, ওখানে ওকে মেরে ফেলা হচ্ছে, নানা কাজে
কোথায় আমরা যাচ্ছি আসলে? এখনো অনেকে ডাকছেন যে নির্বাচন হবে। যখন বলি আমি নির্বাচন দেখি না, কিন্তু আমার চিন্তা নির্বাচন বেশি কেউ চায় না, অন্তত মুখে বলে আমি নির্বাচন চাই, এবার ভালো নির্বাচন চাই, বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি। তো আজকে বোঝেন, আমি যখন বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস নির্বাচনটা ডিসেম্বরতে যখন ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেদিনই আসলে বিএনপি আমি বলেছিলাম যে ট্র্যাপড এবং তার নেতা ভালনারেবল। অপেক্ষা করেন কোথায় গিয়ে দাঁড়ায়, দেখেন কি হয়। এখন নির্বাচন নিয়ে কথা বললি আবার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমার কথাকে কোনো পত্রিকা কাট করে প্রকাশ করে, সেটাকে নিয়ে আবার আমাকে নিয়ে নেতিবাচক প্রভাব দেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তারা, আমি টু শব্দ করি না, দিয়ে যাচ্ছেন। প্রমাণ করবে ভবিষ্যৎ যে কি হচ্ছে। এগুলো বুঝতে খুব বেশি মানে রকেট সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকার দরকার নাই। বাংলাদেশ একটা বড় খেলার মধ্যে পড়ে গেছে, এর মধ্যে অনেক প্লেয়ার যুক্ত হয়ে গেছে, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক, বৈশ্বিক। এখান থেকে বের হওয়া বাংলাদেশের কঠিন, এবং এর দায় বাংলাদেশের সব বড় বড় শক্তিগুলোর, যারা আসলে যাদের যা বোঝার দরকার ছিল, যাদের যা করার দরকার ছিল, তারা সেটা করেননি। বরং সাপ নিয়ে খেললে কি হয় জানেন? আমরা সবাই জানি সাপ এক সময় অধিকাংশ যারা সাপুরে, তারা কিন্তু সাপের দংশনই মারা যায়। আজকে অনেকেই দেখছি এক একটা ঘটনা ঘটছে এবং তারপরে আবার বড় বড় বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কাউকে কেউ উদ্ধার করছেন। আমি তো বলি যে এরা সবাই